প্রীতিভোজ উৎসব সুব্রতর বাড়িতে। আমহার স্ট্রিটের প্রকাণ্ড বাড়ি কিনেছে সুব্রতরা। সেই বাড়িতেই গৃহপ্রবেশ উপলক্ষে এই প্রীতিভোজের উৎসব। অনেক আমন্ত্রিতই এসেছেন, তাদের মধ্যে এসেছে বিশেষ একজন, কিরিটি রায়। রহস্যভেদী কিরিটি রায়। কিরিটির আবির্ভাব আজকের গল্পের নাম। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানো তো? কিরিটিকে নিয়ে লেখা নিহাররঞ্জন গুপ্তের এটা হচ্ছে সর্বপ্রথম গল্প যেখান থেকে অ্যাকচুয়ালিতে কিরিটির আবির্ভাব হয়েছিল আমাদের বাংলা সাহিত্যে। কি এবার বেশ ইন্টারেস্টিং লাগছে কি না? চলো তাহলে পরে পড়ি কীভাবে রহস্যভেদী হিসাবে বাংলা সাহিত্যে নিহাররঞ্জন গুপ্তের কিরিটির আবির্ভাব। কিন্তু হ্যাঁ, গল্পটা ভালো লাগলে পরে একটা লাইক করে দিতে, আর গল্পটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। কমেন্ট করেও জানিও তোমাদের ঠিক কেমন লাগছে। যদি কোনো ভুল ত্রুটি মনে হয় তাও অবশ্যই কিন্তু ধরিয়ে দিও। তোমরা ছাড়া কে হেল্প করবে বলো? তাই জন্য অবশ্যই ধরিয়ে দিও। আমি আবার সেটাকে নয় শুধরে নেওয়ার চেষ্টা করব। আর যদি প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকো তাহলে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা একবার ক্লিক করে কালো কিন্তু অবশ্যই করে দিও। আচ্ছা চলো তাহলে শুরু করি। কিরিটি রায় প্রায় 6.5 ফুট লম্বা, গৌর বর্ণ, বলিষ্ঠ চেহারা, মাথা ভর্তি কোকড়ানো চুল, ব্র্যাক ব্রাশ করা, চোখে পুরু লেন্সের কালো সেলুলয়েডের ফ্রেমের চশমা, দাড়ি গোঁফ নিখুঁতভাবে কামানো, মুখে হাসি যেন লেগেই আছে, সদানন্দ আমোদে। ওদের পাড়াতেই এক নবলব্ধ বধূর গৃহে কিরিটির সঙ্গে ওদের আলাপ পরিচয় হয়। প্রীতিভোজের পর বিদায়ের পূর্ব মুহূর্তে কিরিটি বলে, এই কালো পাথরের ড্রাগনটি আমি চাই সুব্রতবাবু। অপূর্ব মূর্তিটির গঠন কৌশল, ওইটি আমি আমার মিউজিয়ামে রাখতে চাই। বেশ তো, তা নিন না, সুব্রত বলে। কিরিটি বলে, শুধু যে ওই মূর্তিটি তা নয়, ওর সঙ্গে যার নাম জড়িয়ে আছে, কেন জানি না আপনাদের কাহিনী শুনে সেই নামটির প্রতিও আমার একটা দুর্বলতা জন্মে গেছে। সুব্রত কিরিটির কথায় হেসে ফেলে। জানেন না বোধহয়, মা বলেন ওটা নাকি একটা অমঙ্গলের চিহ্ন। তবে তো ভালোই হলো, অমঙ্গলকে সাদরে আমার গৃহে বহন করে নিয়ে যাই আপনাদের ঘর থেকে। দেখা যাক কি অমঙ্গল আমার সঙ্গেও নিয়ে আসে। রাত্রি তার ঘন কালো পক্ষ বিস্তার করে দিয়েছে বিরাট এই কলকাতা মহানগরীর বুকে। কৃষ্ণপক্ষের রাত্রি। জনহীন রাস্তা যেন ঘুমন্ত অজগরের মতো গায়ে লিয়ে পড়ে আছে। সাড়া নেই, শব্দ নেই। কিরিটি একা একা পথ অতিক্রম করে চলেছে, পকেটের মধ্যে কালো পাথরের ড্রাগনটি। আশ্চর্য, কিরিটির যেন মনে হয় নিঃশব্দে কে বুঝি আসছে কিরিটির পিছু পিছু। যে আসছে তার পায়ের শব্দ পাওয়া যায় না, কিন্তু স্পষ্ট বোঝা যায় সে আসছে। এরকম নাকি ঘটে, শুনেছে কিরিটি অনেকের মুখেই। এবং এও শুনেছে চোখ ফেরালেও নাকি তাকে দেখা যায় না, কেউ ওদের দেখতেও পায় না। অথচ বিশ্রী অস্বস্তিকর একটা অনুভূতি যেন সমগ্র চেতনাকে ওরা ঘিরে থাকে। কখনো নিঃশব্দে মরা চাঁদের আলোয় জনহীন প্রান্তরেও ওরা এমনি করেই হেঁটে বেড়ায়, অনুসরণ করে। কখনো বা অন্ধকারে পেছনে পেছনে আসে। তা আসে আসুক, অনুসরণ করে করুক। কিরিটি এগিয়ে চলে, অভিশাপকে বরণ করে নিয়ে চলেছে নিজের গৃহে। কালো ভ্রমণের মৃত্যু পরোয়ানা। কালো পাথরের ড্রাগনটির কথা সকলে একরকম ভুলেই গিয়েছিল। তা হলো না বলেই আবার এই কাহিনীর শুরু। কালো ভ্রমর আবার ফিরে এলো, সেই তাদের মতো বুঝে নিঃশব্দ পদসঞ্চারে রাত্রির রহস্যঘন অন্ধকারে। পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে, নিঃসীম অতলান্ত অন্ধকারে চারিদিক যখন হয়ে আসে নিঝুম, মাথার ওপরে শুধু তারায় ভরা আকাশ বোবা দৃষ্টি নিয়ে চেয়ে থাকে। রাতের বাতাসের চুপিসারে তখন যেন তাদের মতোই আসে
রহস্য দিয়ে ঘেরা কালো ভ্রমর রহস্যঘন হয়ে ধরা দেয় যেন। কতটুকুই বা পরিচয় সনদের, সনদ ভাবে কতটুকুই বা সে জানে কালো ভ্রমরের। মুখোশে ঢাকা ছিল, শুধু মুখোশের দুটি ছিদ্রপথে অন্তর্ভেদী দুটি চোখের দৃষ্টি। কি সম্মোহন আছে ওই চোখের দৃষ্টিতে। একবার সে চোখের দিকে যে তাকিয়েছে, সে ভুলবে না আর সেই দৃষ্টি, ভুলতে পারে না। চোখের তারা তো নয়, যেন দুটি জ্বলন্ত অঙ্গারখণ্ড। এখনও কত রাত্রে ঘুমের ঘোরে দুঃস্বপ্নের মতো সেই চোখের দৃষ্টি সনদকে যেন বিচলিত বিবশ করে দেয়। কি এক অজানিত আশঙ্কায় সর্বাঙ্গ শিউরে শিউরে ওঠে তার। ভুলতে পারে না রাজু, দস্যু কালো ভ্রমর, শয়তান কালো ভ্রমর। কিন্তু সত্যিই কি তাই তার একমাত্র পরিচয়? সেই বলিষ্ঠ পেশাল উন্নত গঠন, তেজোদ্দীপ্ত কণ্ঠস্বর। রাজু শুনেছিল মস্ত বড় নাকি একটা দল আছে কালো ভ্রমরের। অথচ আশ্চর্য, দলের লোকের কেউ নাকি আজ পর্যন্ত জানে না কালো ভ্রমরের আসল ও সত্যিকারের পরিচয়। কে সে, কি সে, এবং কেমন দেখতে সে। দলের লোকেরা শুধু এইটুকুই জানে যে কঠোর তার অনুজ্ঞা, কঠোর তার নীতি, অপূর্ব তার সংযম, নির্লোভ, আজন্ম ব্রহ্মচারী। তবু সে শয়তান, তবু সে ডাকাত, তবু সে আতঙ্ক, তবু সে সমাজের বাইরে সকলের ঘৃণ্য ও অভিশাপের পাত্র। সুব্রত সে ভাবে, একটা তেজোদ্দীপ্ত অহংকার, অদ্ভুত কৌশলী, ডাকাত, দস্যু। কালো পাথরের ড্রাগনটির কথা মনে হলেই মনে পড়ে সেই দুঃস্বপ্ন, রূপকথার কাহিনীর মতো সেই সম্পত্তি প্রাপ্তি, তারপর সেই নীল পারাপারহীন মহাজলধি। কি অপূর্ব বিরাট বিস্ময়, মগের দেশ বেচারি অমরবাবু। সত্যিই কি শয়তান কালো ভ্রমর তার উপরে প্রতিশোধ নেবে? আর ওদের সঙ্গে সঙ্গে ভাবে কিরিটি, রহস্যভেদী কিরিটি। রহস্য উদ্ঘাটনের ওর আছে একটা তীব্র নেশা, আছে একটা তীব্র আকাঙ্ক্ষা ও উত্তেজনা। কালো ভ্রমর সাধারণত ছিঁচকে চোর নয়, প্রখর বুদ্ধি ও অমিত শক্তির অধিকারী সে। কালো ভ্রমর সম্পর্কে তাই বুঝি কিরিটি এক অদৃশ্য সংকেত অনুভব করে। কি এক গভীর রহস্য যেন ওকে আকর্ষণ করে। বিচিত্র এই জগৎ, আরও বিচিত্র এই জগতের মানুষ। কেন মানুষ এমনি করে অন্ধের মতো ছুটে যায় সর্বনাশের পথে? অকারণে আপনাকে বিপদের মধ্যে ফেলে দেয়, নিজেকে করে ব্যস্ত। এও হয়তো একটা নেশা। নেশা বই কি, নেশা না হলে কি কেউ এমনি করে আপনাকে বিপদের মধ্যে টেনে নিয়ে যেতে পারে? সত্যি বিচিত্র এই জগতের মানুষ, আরও বিচিত্র তার মতিগতি। ভূমিকার পরে এবারে শুরু হচ্ছে লেখকের গল্পের প্রথম পর্ব, যার নাম লেখক দিয়েছেন বাদল সন্ধ্যার আগন্তুক। চলো শুরু করি। শীতের সকাল নয়, এবারে বাদলার রাত্রি। টিপটিপ করে বৃষ্টি ঝরছে বাইরে। মেঘমেদুর আকাশের গায়ে বিদ্যুতের সোনালি আলোর চকিত ইশারা উঠেছে থেকে থেকে লকলকিয়ে। মেঘনিবিড় রাত্রির অন্ধকার সূচিভেদ্য। রাত্রি 7:30-8টার বেশি নয়। সুব্রত, সনত ও রাজু পাশাপাশি তিনখানা চেয়ারের ওপরে বসে কি একটা বিষয় নিয়ে তর্কে মেতে উঠেছে ওই বাদলার সন্ধ্যা রাত্রে। রাজুর মা এসে ঘরে প্রবেশ করলেন। হাতে তার ডিশে গরম গরম পাঁপড়, বেগুনি ও মটর ভাজা। সুব্রত এক লাফে চেয়ার ছেড়ে এগিয়ে আসে, দু হাতে মাকে জড়িয়ে ধরে আনন্দোৎফুল্ল কণ্ঠে বলে ওঠে, সত্যি মা, তোমাকে যে কি ভালোবাসতে ইচ্ছে করে। কেমন করে তুমি আমাদের মনের এই মুহূর্তের আসল কথাটি টের পেলে বলো তো? এমন বাদলের রাতে তেলে ভাজা। আমাদের এক বন্ধু কবি মণি দত্ত কবিগুরুর একটা কবিতার প্যারোডি করেছিল একবার। সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব, পাঁপড় ভাজা দিয়ে মটর সাথে নিয়ে জিওবা দিয়ে শুধু অনুভব। সুব্রতর কবিতা শুনে মা হেসে ফেলেন, সঙ্গে সঙ্গে অন্য সকলেও। রাজু হাসতে হাসতেই বলে,
দাদা গো, বিশ্বকবিকে আর এইভাবে স্মরণ করো না। তার সর্বজনপ্রিয় বর্ষা কবিতাটির এই অদ্ভুত প্যারোডি শুনে আর যাই হোক তিনি নিশ্চয়ই পরিতৃপ্ত হবেন না, তা এখন তিনি যেখানেই থাকুক। কিন্তু এগুলো যে জুড়িয়ে গেল। বেশি রাত করিস নে, আজ মটরশুঁটির খিচুড়ি হচ্ছে, মা বললেন আবার মৃদু হেসে। সত্যি, 3 cheers ফর মা, সুব্রত বলে ওঠে। মা খোলা দরজাপথে ঘর হতে নিষ্ক্রান্ত হয়ে যান। সকলে আহার্যে মনোনিবেশ করে। ঠিক এমনি সময় বাইরের দরজায় কড়া নাড়ার শব্দ পাওয়া গেল। রাজুই প্রথমে বলে, কে যেন কড়া নাড়ছে। আবার কড়া নাড়ার শব্দ। কে? সুব্রত উঠে দাঁড়ায় এবং দরজার দিকে এগিয়ে যায়। সুব্রত দরজাটা খুলে দিল। রাস্তার অদূরবর্তী গ্যাসের আলো বৃষ্টি ভেজা পিচ ঢালা রাস্তার ওপর পড়ে চিকচিক করছে। মধ্যে মধ্যে এক এক ঝলক জলকণাবাহী হাওয়া গায়ে চোখে মুখে এসে ঝাপটা দেয়। শিরশির করে ওঠে সর্বাঙ্গ। দরজার ওপরেই গায়ে বর্ষাতেই মাথার বর্ষার টুপি, হাতে ঝোলানো একটা গ্ল্যাডস্টোন ব্যাগ এক অপরিচিত ভদ্রলোক দাঁড়িয়ে। এটাই কি 18 নম্বর বাড়ি, মিস্টার সুব্রত রায়? আগন্তুক প্রশ্ন করেন। আগে হ্যাঁ, আমি। তা আপনি? আমাকে চিনতে পারছেন না? এই তো। তা সে হবেক্ষণ। আপাতত আমাকে এই বৃষ্টির মধ্যে না দাঁড় করিয়ে রেখে বাড়ির মধ্যে ঢুকতে দিলে। বিলক্ষণ, আসুন আসুন। সুব্রতর আহ্বানে আগন্তুক এসে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করতেই রাজু ও সনদ ভদ্রলোকের মুখের দিকে তাকালো বিস্মিতভাবে। ভদ্রলোক প্রথমেই গায়ের ভেজা বর্ষাতিটা খুলে এদিক ওদিক দৃষ্টিপাত করে ঘরের দেওয়ালে আলনায় ঝুলিয়ে রাখলেন। তারপর সকলের দিকে তাকিয়ে হাত জোড় করে জানালেন নমস্কার। আগন্তুকের বয়স 50-এর কাছাকাছি বোধহয় হবে। দেহের গড়ন দোহারা ও বলিষ্ঠ বলেই মনে হয়। ভদ্রলোক বেশ শৌখিন প্রকৃতির। মাথার চুল কাঁচায় পাকায় মেশানো। ভ্রুযুগলের নিচে একজোড়া তীক্ষ্ণ অনুসন্ধানী চক্ষু তারকা। নাড়ি গোঁফ নিখুঁতভাবে কামানো। আমায় চিনতে পারছেন না আপনারা কেউই? তাই সর্বাগ্যে পরিচয়টাই দিই। আমার নাম বনমালী বসু, ডিব্রুগড় থেকে আসছি। কলকাতায় এসেছি আপনাদের কাছেই একটি বিশেষ জরুরি পরামর্শের জন্য। সুব্রত, রাজেন ও সনদবাবু সকলের নিকটই আমার বক্তব্য আমি পেশ করব, কিন্তু তারও আগে যদি 1 কাপ চা পেতাম। বৃষ্টিতে ভিজে ভিজে শরীর যেন একেবারে অবশ হয়ে গেছে। নিশ্চয়ই এই সামান্য ব্যাপারের জন্য এত কুণ্ঠাবোধ করছেন কেন? বলে তখনই সুব্রত ভিত্তকে ডেকে 1 কাপ চা আনতে বলে। কিছুক্ষণ পরে চা এলে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে ভদ্রলোক বললেন, শোনা যায় সত্যযুগে অতিথি সৎকার করা গৃহস্থের একটা প্রধান ও অবশ্যকরণীয় ধর্ম ছিল, আর আজকাল ভিখারি ও প্রার্থীকে বাড়ি হতে তাড়িয়ে দেওয়াটাই হয়েছে একটা রীতি। রাজু প্রতিবাদের সুরে বলে, হ্যাঁ, তারও কারণ আছে। আজকাল সকলেই ফাঁকি দিয়ে স্বর্গলাভ করতে চায়। পরের মাথায় যে কত সুন্দরভাবে হাত বুলাতে পারে তারই জয় জয়কার। তা যা বলেছেন। বলতে বলতে ভদ্রলোক নিঃশেষিত চায়ের কাপটা নামিয়ে রাখলেন। বাইরে আবার জোরে বৃষ্টি নামল। শোঁ শোঁ করে হাওয়া বইতে শুরু করলো। আপনি কেন হঠাৎ এই ঝড় বাদলের রাতে ডিব্রুগড় হতে এত দূরে আমাদের কাছে এলেন তা তো কই শোনা হলো না বনমালী বাবু? সুব্রত প্রশ্ন করল। হ্যাঁ, সে কথাই এবার বলবো। বলতে বলতে ভদ্রলোক একটু নড়ে চড়ে বসে গলাটা পরিষ্কার করে নিয়ে আরম্ভ করলেন।
তাহলে খুলেই বলি কথাটা সুব্রতবাবু, যে জন্যে এতদূর ছুটে এসেছি তাই বলছি। একটা বিশেষ দুর্ভাবনায় পড়েছি মশাই। সকলেই উদ্গ্রীব হয়ে বনমালী বসুর দিকে তাকালো। বনমালী বলতে থাকেন, কেন আপনাদের কাছে আসতে হয়েছে জানেন? আমার কাকা অমর বসু ছিলেন রেঙ্গুনের বিখ্যাত কাঠ ব্যবসায়ী মিস্টার চৌধুরী ফার্মের ম্যানেজার ও প্রাইভেট সেক্রেটারি। ছিলেন মানে? সকলে একসঙ্গে প্রশ্ন করলে। হ্যাঁ ছিলেন, কিন্তু এখন আর নেই। কারণ গত 31 তারিখে কোনো অদৃশ্য আততায়ীর হাতে তিনি নিহত হয়েছেন। নিহত হয়েছেন অমরবাবু? এ আপনি কি বলছেন বনমালী বাবু? সুব্রত উৎকণ্ঠিতভাবে বলে, বলছি যা তার মধ্যে এক বর্ণ মিথ্যা বা তৈরি নয়। কে বা কারা যে তাকে হত্যা করেছে তা অবশ্যই এখনো পর্যন্ত জানা যায়নি। দিন 10 আগের এই তার আমি রেঙ্গুন থেকে পাই, এই দেখুন। বলতে বলতে ভদ্রলোক বুক পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে সকলের চোখের সামনে আলোর নিচে মেলে ধরলেন। কাগজের ভাঁজ খুলে ধরবার সময় ভদ্রলোকের হাতের জামাটা একটু সরে যেতেই খোলা হাতের ওপর সনতের নজর পড়ল মুহূর্তের জন্য। বিস্ময় আতঙ্কে চমকে উঠল সে, কিন্তু আর সকলে তখন সেই কাগজের লেখাগুলো পড়তেই ব্যস্ত। সেদিকে কারো নজর গেল না। কাগজে যা লেখা ছিল তার বাংলা তর্জমা করলে এই রকম দাঁড়ায়, গত শুক্রবার মিস্টার চৌধুরীর প্রাইভেট সেক্রেটারি মিস্টার অমর বসুকে তার শয়নঘরের মধ্যে মৃত অবস্থায় দেখিতে পাওয়া যায়। তীক্ষ্ণ ছুরি কিংবা ওই জাতীয় কোনো অস্ত্রের সাহায্যে তার মুখখানি এমনভাবে বিকৃত করা হইয়াছে যে মিস্টার বসুকে একেবারে চেনাই যায় না। অবশ্য মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হইয়াছে। সিআইডি ইন্সপেক্টর মিস্টার সলিল সেন তদন্তের ভার গ্রহণ করিয়াছেন। আপনি তার পাওয়া মাত্র এখানে আসবেন। ডিআইজি। পড়া শেষ করে ভদ্রলোক বললেন, সেদিনকার স্থানীয় সংবাদপত্রে যে সংবাদ বেরিয়েছে তারই কাটিং জোগাড় করেছি। এই দেখুন, কাটিংটায় লেখা রয়েছে, স্বর্গীয় মিস্টার চৌধুরীর প্রাইভেট সেক্রেটারি মিস্টার অমর বসুর অভাবনীয় মৃত্যু। আপনারা সকলেই জানেন, মাত্র মাসখানেক আগে মিস্টার বসু মৃত মিস্টার চৌধুরীর অন্যতম প্রধান সাক্ষীর কর্তব্য পালনের জন্য কিভাবে অক্লান্ত পরিশ্রম করিয়া বিখ্যাত দস্যু কালো ভ্রমরের মুখের গ্রাস ছিনাইয়া লইয়া উইল সংক্রান্ত সমস্ত গোলমাল মিটাইয়া সব কিছু নিষ্পত্তি করিয়াছিলেন। তাহার সেই প্রভুভক্তি ও কর্তব্যপরায়ণতার কথা এখনো শহরবাসী কেহই আমরা ভুলিতে পারি নাই। গতকাল তাহার মৃতদেহ তাহার শয়নকক্ষের মধ্যে পাওয়া যায়। তীক্ষ্ণ ছোড়া বা ওই জাতীয় কোনো অস্ত্রের সাহায্যে মুখ চোখ এমনভাবে বিকৃত করা হইয়াছে যে তাহাকে আর শ্রীযুক্ত অমর বসু বলিয়া চেনাই যায় না। আগের দিন প্রায় রাত 12টা পর্যন্ত তিনি অফিস সংক্রান্ত কাজ করি লইয়া ব্যস্ত ছিলেন। 12টার পর তিনি শয়নগৃহে ঘুমাইতে যান এবং ওই দেশীয় ভৃত্য আলো নিভাইয়া দিয়া শুইতে যায়। পরদিন প্রত্যুষে ভৃত্য প্রভাতী চা লইয়া মনিবের শয়নকক্ষে প্রবেশ করিয়া মনিবের রক্তাক্ত মৃতদেহ শয্যার উপর পড়িয়া থাকিতে দেখিয়া তখনই ফোনে পুলিশে সংবাদ দেয়। ইন্সপেক্টর মিস্টার সলিল সেন তদন্তের ভার লইয়াছেন। কে বা কাহারা যে এইভাবে তাহাকে হত্যা করিয়া গেল আজ পর্যন্ত তাহা জানা যায় নাই। তবে আমাদের মনে হয় কালো ভ্রমর সম্পর্কে কর্তৃপক্ষ একটু মনোযোগী হইলে ক্ষতি কি? শেষ পর্যন্ত সেই ড্রাগনের মৃত্যু পরোয়ানেই সত্যি হলো। একজন দুর্ধর্ষ ডাকাতের জেদি বজায় রইল, সুব্রত বললে। সনৎ কিন্তু একটিও কথা না বলে অন্যমনস্ক হয়ে কি যেন ভাবতে লাগলো। এরপরে পর্ব 2 মানে দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। লেখক যার নাম দিয়েছেন গভীর নিশীথে।
চলো পড়ি। এত বড় একটা দুঃখের সংবাদ সকলের মনেই যেন কেমন বিষণ্ণ করে দেয়। সেই উইল সংক্রান্ত ঘটনাটা কি আজ পর্যন্ত কেউ ভুলতে পেরেছে? ভাবলেও গায়ে কাঁটা দেয়। সুব্রত ভাবছিল, অজানা বন্ধু কেমন করে ছায়ার মতোই পাশে পাশে থেকে সেদিন তাদের সকলকে সকল বিপদের কবলের হাত থেকে আড়াল করে রক্ষা করেছিল। এক কথায় বলতে গেলে মিস্টার বসু না থাকলে ওই বিপুল সম্পত্তি প্রাপ্তি তাদের ভাগ্যে রম্ভা প্রাপ্তিতেই পরিণত হতো। কতক্ষণ এইভাবে নীরবে কেটে গেল। সর্বপ্রথম সনতি সেই নীরবতা ভঙ্গ করে বনমালী বাবুর দিকে তাকিয়ে বললে, তা আপনি বার্মা যাত্রা করেননি কেন বনমালী বাবু? সনতের প্রশ্নটা শুনে বনমালী বসু যেন প্রথমটা একটু চমকে উঠলেন, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বললেন, যাইনি তারও কারণ আছে। প্রথমত সে বিদেশ বিভূই মগের দেশ, কাউকে জানি না, চিনিও না কাউকে। দ্বিতীয়ত মশাই, সত্যি কথা বলতে কি আমি একটু ভীতু প্রকৃতির লোক। খবরের কাগজে আপনাদের কথা ও কাকার সঙ্গে আপনাদের আলাপ পরিচয়ের কথা পড়েছিলাম, এবং পরে কাকাও আমাকে আপনাদের সম্পর্কে চিঠি দিয়েছিলেন। ডিআইজি তার পাওয়ার পর প্রথমটা অনেক ভাবলাম, এবং ভাবতে ভাবতে কেন জানি না আপনাদের কথাই আমার মনে পড়ল। তারপর অনেক কষ্টে আপনাদের ঠিকানা জোগাড় করে এখানে আসছি। এখন যদি আপনাদের সহানুভূতি ও সাহায্য পাই। এই পর্যন্ত বলে বনমালী বাবু থামলেন। সনতি আবার প্রশ্ন করে, আচ্ছা বনমালী বাবু, ঠিক কী ধরনের সাহায্য আপনি আমাদের কাছ থেকে আশা করে এখানে এসেছেন বলুন তো? কারণ এক্ষেত্রে যে ঠিক কিভাবে আপনাকে সাহায্য করতে পারি, সত্যি কথা বলতে কি যেন ঠিক বুঝে উঠতে পারছি না। সাহায্য অবশ্যই আপনারা আমাকে অনেকভাবেই করতে পারেন, তবে যে জন্য আমি এত দূর আশায় ছুটে এসেছি, যদি আপনারা একটিবার দয়া করে আমার সঙ্গে রেঙ্গুনে যান, তাহলে আপনাদের সকালের সাহায্যে হয়তো ব্যাপারটার একটা ভালো করে অনুসন্ধান করে দেখতে পারতাম। তাছাড়া আত্মীয় বলতে আমার এই কাকাই যে একমাত্র বেঁচে ছিলেন। ভদ্রলোকের কণ্ঠস্বর অশ্রুসিক্ত হয়ে ওঠে। একটু থেমে আবার বলতে শুরু করেন, অবশ্যই বলাই বাহুল্য যে আপনাদের যাতায়াতের সর্ববিধ খরচ আনন্দের সঙ্গেই আমি বহন করব। খরচের কথা বাদ দিন বনমালী বাবু, যেভাবে আমরা বিশেষ করে আমি অমরবাবুর কাছে ঋণী, সামান্য অর্থের কথা সেখানে উঠতেই পারে না। কথাটা বলে সুব্রত। তাছাড়া আমার কেন যেন মনে হচ্ছে মিস্টার রায়, আমার খুড়ো মশাইয়ের এই নিষ্ঠুর হত্যার ব্যাপারে কোথাও যেন বেশ একটু গোলমাল আছে। গোলমাল আছে মানে? সুব্রত প্রশ্ন করে। হ্যাঁ, গোলমাল। ভেবে দেখুন, হত্যাই যখন তাকে করা হলো, তখন অমন করে হত্যাকারী অস্ত্রের সাহায্যে মৃত ব্যক্তির মুখ বিকৃত করতে গেল কেন? কি তার উদ্দেশ্য ছিল? তারপর সংবাদপত্রে ওই যে দস্যু কালভ্রমরের কথার ইঙ্গিত করেছে। কারণ ভেবে দেখুন, আপনাদের উইলের ব্যাপারে আমার কাকা আপনাদের সাহায্য করায় ওই কালভ্রমরের বিপক্ষে তাকে দাঁড়াতে হয়েছিল। সে ব্যাপারে কালভ্রমরের একটা আক্রোশ কাকার ওপর থাকাটাও অসম্ভব নয়। তাতে করে ওই দস্যুকেই আবার সন্দেহ হয়। তাছাড়া আপনাদের উইলের ব্যাপার নিয়ে কালভ্রমরের দলের সঙ্গে বহু সংঘর্ষ হয়েছে বলেও ও বিষয়ে আপনাদের খানিকটা সাক্ষাৎ অভিজ্ঞতাও তো আছে। এইসব কারণেই আমি আপনাদের সাহায্য প্রার্থী হয়ে এসেছি। সনদ বললে, কিন্তু এ ব্যাপারে মানে এই হত্যার ব্যাপারে আদপেই কালভ্রমরের কোনো হাত নাও থাকতে পারে। কালভ্রমরের ঘাড়েই বা দোষটা চাপাচ্ছেন কেন? হত্যার ব্যাপারে কালভ্রমর যে জড়িত আছে এমন কোনো নিদর্শন কি পাওয়া গেছে? কিংবা সে কি কিছু রেখে গেছে? সবটাই তো সংবাদপত্রের অভিমত। সনতের কথায় বাধা দিয়ে সুব্রত ও রাজু বলে ওঠে, সে তুমি যাই বলো সনদদা, আমরা একেবারে হলফ করে বলতে পারি কালভ্রমর ছাড়া এ ব্যাপারে অন্য কারুর হাত নেই। মনে পড়ে তোমার সে রেঙ্গুনের বাড়িতে একদিন সন্ধেবেলা বাস্ক করে সেই চিঠি ও ড্রাগন পাঠাবার কথা? সেসব কথা নিশ্চয়ই ভুলে যাওনি তুমি এত তাড়াতাড়ি? না, ভুলিনি এত তাড়াতাড়ি।
কিন্তু সেই ব্যাপারের সঙ্গে এর এমন কি ঘনিষ্ঠ সম্বন্ধ আছে সুব্রত, সেটাই ভাই যেন বুঝে উঠতে পারছি না। কেন, সেই চিঠি ও ড্রাগন পাঠাবার পর অমরবাবুর এইরূপ শোচনীয় মৃত্যু, এরপরও কি তোমার বোঝবার অসুবিধে হচ্ছে? অসুবিধাটা ঠিক কালভ্রমণের এই ব্যাপারে জড়িত থাকার সম্ভাবনাটা নয়, অন্য কিছু। কি? সময় হলে বলবো, এখন না। সনদ যেন ইচ্ছে করেই চুপ করে যায়। আমি কিছু বুঝতে পারছি না সনদদা, এই সোজা ব্যাপারটাকে তুমি ঘুরিয়েই বা দেখছো কেন? আপনার বুঝি এই মৃত্যু ব্যাপারে সন্দেহ হচ্ছে সনদবাবু? সহসা বনমালীবাবু প্রশ্ন করলেন। ভৃত্য এসে ঘরের মধ্যে ওই সময় প্রবেশ করলো। বললে, মা বললেন খিচুড়ি তৈরি হয়ে গেছে, দেরি করলে ঠান্ডা হয়ে যাবে। আপনাদের কি খাওয়ার জায়গা করা হবে? সনদ জবাব দিল, হ্যাঁ, জায়গা করে দিতে বলগে। তাহলে বনমালীবাবু, আপনিও এই গরিবের ঘরে দুটো খুদকুড়ো যা হয়, আশা করি আপত্তি নেই? বিলক্ষণ, এ কথা আবার জিজ্ঞাসা করতে হবে কেন? আপনারা না বললেও আমি সেধে খেতাম। আমার আবার হোটেলের খাওয়া তেমন সহ্য হয় না। আহারের স্থান হলে সকলে গিয়ে একত্রে খেতে বসলো এবং বেশ তৃপ্তি সহকারেই খাওয়া দাওয়া শেষ হলো। বাইরে তখন মুষলধারার বৃষ্টি নেমেছে। প্রমত্ত বায়ুর হাহাকারে দিগন্ত ঝঙ্কিত ও কম্পিত হচ্ছে। মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকে চোখ যেন ঝলসে যায়। সেই ঝড় বাদলের রাত্রে সুব্রতই যেচে বনমালীবাবুকে সেখানে থাকতে অনুরোধ জানালে। তিনিও সম্মত হলেন। একতলার বৈঠকখানার পাশের ঘরে বনমালীবাবুর শয়নের বন্দোবস্ত করে দেওয়া হলো। রাত যত বাড়তে থাকে সেই সঙ্গে ঝড় ও জলের প্রকোপও যেন বৃদ্ধি পেতে থাকে। বনমালীবাবুকে এইভাবে যেচে বাড়িতে স্থান দেওয়াটা গোড়া হতেই যেন সনতের মনোপুত হয়নি। তার পরামর্শ না নিয়েই কেন যে সুব্রত বনমালীবাবুকে গৃহে স্থান দিল, সনতের চোখে ঘুম আসছিল না। তাই সে একসময় ঘর থেকে বের হয়ে বাইরের টানা বারান্দায় রেলিংয়ে ভর দিয়ে নিশীথ রাতের তাণ্ডব লীলা দেখছিল। বাইরের রুদ্র তাণ্ডব কি তার মনের মধ্যে তাণ্ডব শুরু করেছে? পাশের ঘরেই সুব্রত রাজু অঘোরে নিদ্রা দিচ্ছে, আর তার পাশের ঘরে শুয়ে বনমালীবাবু। এলোমেলো চিন্তা করতে করতে একসময় বুঝি সনদ কেমন একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল। সহসা কে যেন নিঃশব্দে সনতের কাঁধের ওপর হাত রাখলে। কে? চমকে উঠে সনদ ফিরে তাকায়। বারান্দায় সিলিংয়ে ঝোলানো ম্রিয়মান বৈদ্যুতিক আলোর খানিকটা তির্যক গতি এদিকে এসে পড়েছে। আগন্তুক বললে, আমায় চিনতে পেরেছ সনদবাবু? সনদ যেন আগন্তুকের কথায় এতটুকু ভয়ও পায়নি, এমনিভাবে ঠোঁটের কোণে মৃদু এক টুকরো হাসি টেনে এনে বিদ্যুপাত্মক কণ্ঠে বললে, তোমার কি মনে হয় বন্ধু? 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 চমৎকার! কিন্তু তোমার নামে যে একটা পরোয়ানা আছে। পরোয়ানা? কিসের পরোয়ানা তা শুনতে পাই না? নিশ্চয়ই কালভ্রমরের মৃত্যু গুহায় হাজিরা দেবার। তাহলে বলবো তুমি বা তোমার দলপতি এখনো সনত রায়কে ঠিক চিনতে পারোনি। চিনিনি তোমাকে? কে বললে? পাশ হতে চাপা কণ্ঠে অপর কেউ যেন বলে উঠল অকস্মাৎ। অস্পষ্ট আলো ছাওয়ায় বারান্দাটা যেন আশু এক ভৌতিক সম্ভাবনায় থমথম করে ওঠে সহসা। আকাশ ভেঙে যেন আজ রাতে বৃষ্টি নেমেছে, ঝমঝম ঝমঝম। সে অবিশ্রাম একটানা শব্দেও পার্শ্ববর্তী আগন্তুকের কণ্ঠস্বরটা শুনতে কষ্ট হয় না সনতের। অতর্কিতে সেই কণ্ঠস্বরের সঙ্গে সঙ্গে চমকে সনত ফিরে তাকায়। ইতিমধ্যে ঠিক তার পশ্চাতে কখন যে আরও 4 জন এসে নিঃশব্দে উপস্থিত হয়েছে তা সে টেরও পায়নি। প্রথমটা সে অতর্কিতে এতগুলো লোকের আবির্ভাবে বিস্মিত বিমূঢ় হয়ে গিয়েছিল, কিন্তু নিমেষে নিজেকে সামলে নেয়। একটু বেচালো অসতর্ক হলেই লোকগুলো যে তার উপরে চোখের নিমেষে ঝাঁপিয়ে পড়বে তাতে কোনো সন্দেহ নেই।
কিন্তু সনদ ভেবেই পায় না কি উপায়ে সে নিজেকে এই মুহূর্তে রক্ষা করতে পারে। তোমাদের কি উদ্দেশ্য তা জানতে পারি কি? কেন বন্ধু, এখনো কি তোমার সে কথা বুঝতে কষ্ট হচ্ছে? নিশ্চয়ই এতে তাড়াতাড়ি ভুলে যাওনি যে কালো ভ্রমরের প্রতিশ্রুতির টাকা বা কালো ভ্রমরের ন্যায্য পাওনা এখনো শোধ করনি তুমি। কালো ভ্রমরের ন্যায্য পাওনা? তা পাওনাই বটে। এত বড় বিপদের সম্মুখীন হয়েও সনতের কণ্ঠস্বর অবিচলিত। বলে, বেশ, সে টাকা আমি কালই দিয়ে দেব। অনেক দেরি করে ফেলেছো সনদবাবু। সুদে আসলে এখন সে টাকার অঙ্ক তোমার ক্ষমতার বাইরে চলে গেছে। কিভাবে যে এখন তোমাকে সেটা শোধ করতে হবে সে কথা কালো ভ্রমর তোমায় যথাসময় বাতলে দেবে। রূঢ় মৃত্যুপাতক কণ্ঠে লোকটি বলে। লোকটির শেষ কথাগুলো যেন মুখেই আটকে গেল। বিদ্যুৎ গতিতে সনতের বজ্রমুষ্টি ভীম বেগে এসে লোকটার চোয়ালে আঘাত করল। সনত দ্বিতীয়বার মুষ্টি উত্তোলনের আগেই দুজন তাকে পশ্চাৎ দিক থেকে চকিতে জাপটে ধরল। আক্রান্ত হয়ে সনত নিজেকে মুক্ত করবার জন্য প্রথমেই সামনে যা ছিল তাকে পা দিয়ে লাথি বসালো। ধর শয়তানটাকে, শক্ত করে চেপে ধর। সনত ইতিমধ্যে নিজেকে তাদের হাত থেকে ছাড়িয়ে নিয়েছে এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র গতিতে সিংহ বিক্রমে সম্মুখের লোকটির ওপর ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তে সঙ্গে সঙ্গে পাশের লোক দুটিও সনতকে দুপাশ হতে আক্রমণ করল। অন্ধকার জলে ভেজা বারান্দায় ওদের হুটোপাটি চলতে লাগলো। এমন সময় কোথা থেকে ছায়ার মতো আরও দুজন লোক এসে সেখানে হাজির হলো। কাজেই সনতকে শীঘ্রই বিপক্ষ দলের কাছে হার মানতে হলো। এতগুলো লোকের মিলিত আক্রমণে পরাজিত সনতের মুখটা ততক্ষণে আক্রমণকারীদের মধ্যে একজন ক্ষিপ্র অস্ত্রে বেঁধে ফেলেছে এবং দুজনে মিলে তাকে কাঁধে তুলে নিয়েছে। বৃষ্টির মধ্যে দিয়ে ভিজতে ভিজতে সকলে সনতকে বয়ে রাস্তায় এনে নামালো। ওদের বাড়ির অল্প দূরেই রাস্তার উপর বৃষ্টির মধ্যে একখানা মোটর গাড়ি দাঁড়িয়েছিল। লোকগুলো তাড়াতাড়ি সনতকে নিয়ে সেই গাড়ির মধ্যে তুলল। পর মুহূর্তেই গাড়িটা ছেড়ে দিল। পরদিন সকালে যখন রাজুর ঘুম ভাঙল, সে দেখল সুব্রত তখনও ঘুমোচ্ছে। সে তাড়াতাড়ি উঠে সুব্রতকে ডেকে বললে, এই সুব্রত, ওট ওট, বেলা অনেক হয়েছে। রাজুর ডাকে সবে সুব্রত চোখের পাতা রগড়াতে রগড়াতে শয্যার উপর উঠে বসেছে। ভৃত্য এসে ঘরের মধ্যে প্রবেশ করল। বরদাদাবাবু উঠেছেন শিবু? সুব্রতই প্রশ্ন করে। তিনি তো তার ঘরে নেই। নেই? আর কালকে সেই বাবুটি? না, তিনিও নেই। সে আবার কি? এত সকালে গেল কোথায় তারা? বাইরে তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। বর্ষা সিক্ত প্রকৃতির দিকে তাকিয়ে রাজু বলে, এই বৃষ্টির মধ্যে কোথায় আবার গেল তারা? মা এসে ঘরের মধ্যে প্রবেশ করলেন। হ্যাঁ রে, সনৎ কোথায় গেছে জানিস? তাকে দেখলাম না তার ঘরে। না তো মা, রাজু জবাব দেয়। চল তো রাজু, ওদের ঘর দুটো একবার ঘুরে দেখে আসি। প্রথমেই রাজু ও সুব্রত এসে সনতের ঘরে প্রবেশ করলো। নিভাজ শয্যা দেখে মনে হয় রাত্রে শয্যা পর্যন্ত স্পর্শ করেনি। হঠাৎ সামনে টিপয়ের ওপর সুব্রতর নজর পড়ে জলের গ্লাসটা চাপা দেওয়া একটা ভাঁজ করা হলুদ বর্ণের তুলট কাগজ। সুব্রত এগিয়ে এসে কাগজটা তুলে চোখের সামনে মেলে ধরতেই বিস্ময় আতঙ্কে যেন স্তব্ধ হয়ে যায়। সেই ভ্রমর আঁকা চিঠি। নমস্কার, চিহ্ন দেখে চিনবে। সনতকে নিয়ে চললাম, ভোরের জাহাজেই বার্মা যাব। ইচ্ছে হলে সেখানে সাক্ষাৎ করতে পারো। কালো ভ্রমর। কি রে ওটা? রাজু এগিয়ে আসে। সুব্রত চিঠিটা রাজুর হাতে তুলে দেয় নিঃশব্দে। আবার সেই কালো ভ্রমর। মরিয়া নামরে রামে কেমন বৈরী। উফ, কি বোকাটাই না সকলকে বানিয়ে গেল। শয়তান, ডিব্রুগড় থেকে আসছি, অমরবাবুর ভাইপো, ধাপ্পাবাজ।
সনদটা কি তবে শয়তানটাকে চিনতে পেরেছিল? রাজু বলে, গত রাতের আগাগোড়া ব্যাপারটার মধ্যে তার এতটুকু উৎসাহ ছিল না, সে যেন এড়াতেই চাইছিল। রাগে দুঃখে অনুশোচনায় সুব্রত নিজেরই চুল যেন নিজেরই টানতে ইচ্ছে করে। এত বড় আফসোস সে রাখবে কোথায়? দেওয়ালে টাঙানো ওয়াল ক্লকটার দিকে তাকিয়ে সুব্রত দেখল বেলা তখন 8:15। 7:30 জাহাজ ছেড়ে চলে গেছে। বাইরের দিকে তাকায়, বৃষ্টি থেমেছে। মেঘ ভাঙা আকাশে সূর্যের আত্মপ্রকাশ স্নিগ্ধ সুন্দর। এখন তাহলে কি করা যায় রেশু? আর দেরি করা নয়, চল এখনই গিয়ে আগত থানায় একটা ডায়েরি করিয়ে আসি। তাতে কি সুবিধে হবে? তাহলে অন্তত বেতারে জাহাজের ক্যাপ্টেনকে একটা সংবাদ দেওয়া যেতে পারে, যদি আজকে জাহাজেই তারা গিয়ে থাকে। তারপর সামনের শনিবারে জাহাজের সিট পাই ভালো, না হয় পরের মঙ্গলবার আমাদের রেঙ্গুনের জাহাজ ধরতেই হবে। তা যে উপায় হোক। শুধু রেঙ্গুনে কেন, সনদদার খোঁজে পৃথিবীর আর এক প্রান্তে যেতে হলেও যাব। আমি খুঁজে বের করবই। আর একবার সেই শয়তান শিরোমণির সঙ্গে মুখোমুখি দাঁড়াবো। সে আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে, স্কাউন্ডেল। মা এসে ঘরে প্রবেশ করলেন। তোদের চা জুড়িয়ে গেল? পরক্ষণেই ওদের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রে? সুব্রত মার হাতে চিঠিটা তুলে দেয়। চিঠিটা পড়বার সঙ্গে সঙ্গে এক অস্ফুট কাতরোক্তি মার কণ্ঠ হতে নির্গত হয়ে আসে। সর্বনাশ, কালো ভ্রমর। সুব্রত দাঁতে দাঁত চেপে কঠিন স্বরে বলে, হ্যাঁ মা, আবার সেই কালো ভ্রমর। কিন্তু এবার সত্যি সত্যি তার পাপের ভরা ফুটেছে। কথাবার্তায় আর সময় নষ্ট না করে কিছু জলখাবার ও চা খেয়ে রাজু ও সুব্রত তাড়াতাড়ি লালবাজারের দিকে ছুটল। লালবাজারে গিয়ে সোজা তারা একেবারে ডেপুটি কমিশনারের সঙ্গে দেখা করে সব বললে। ওদের সমস্ত কথা মনোযোগ সহকারে শুনে সাহেব আবশ্যিক সব কথা নোট করে নিলেন এবং বললেন, বাবু, তোমাদের কথা শুনে আমি আশ্চর্য, একেবারে মিরাকেল। যা হোক, আমি এখনই জাহাজের ক্যাপ্টেনকে বেতারের সংবাদ প্রেরণের বন্দোবস্ত করছি। সুব্রত লালবাজার থেকে নিষ্ক্রান্ত হয়ে পোস্ট অফিসে গিয়ে রেঙ্গুনে সিআইডি ইন্সপেক্টর সলিল সেনকে একটা তার করে দিল, সনদ সম্পর্কিত সকল ব্যাপার জানিয়ে। তারপর দুজনে গেল জাহাজের বুকিং অফিসের দিকে। জাহাজ ছাড়বে শনিবার, পরশুর পরদিন। আর সেই জাহাজে 2খানা সিট রিজার্ভের সব বন্দোবস্ত করে যখন ওরা বাড়ির দিকে পা বাড়ালো, তখন প্রখর রৌদ্রে সারা পৃথিবী যেন ঝলসে যাচ্ছে। কর্মচঞ্চল শহরের বুকে অগণিত নরনারী ও বাসট্রামের আনাগোনার শব্দ। ফিরতি পথে ওরা যে রাস্তাটা দিয়ে আসছিল তার দুপাশে চীনাপট্টি। সেই চীনাপট্টি দিয়ে চলতে চলতে একসময় রাজু চাপা গলায় সুব্রতকে বলে, একটা লোক অনেকক্ষণ থেকে আমাদের পিছু নিয়েছে সুব্রত। সুব্রত পেছন পানে না তাকেই বলল, তাই নাকি? অন্তত আমার তো তাই মনে হয়। লোকটা কি বাঙালি? না, বর্মী বলে মনে হয়। কি করে বুঝলে যে লোকটা আমাদের পিছু নিয়েছে? রাজু প্রত্যুত্তরে একটু হাসলে মাত্র, তারপর বললে, তুই ভুলে যাচ্ছিস যে একদিন এই দলে আমি বহু ঘোরাফেরা করেছি। শিকারি বেড়ালের গোঁফ দেখলেই আমার চিনতে কষ্ট হয় না। আচ্ছা, ওকে অনুসরণ করতে দে, দেখা যাক লোকটার দৌড় কত দূর পর্যন্ত। একটা কাজ করলে হয় না? কি? আয়, শ্যামবাজারের একটা ট্রামে এখন উঠি, খানিকটা ঘুরে ফিরে পরে বাড়ি যাওয়া যাবে। মন্দ কি, বেশ তো। চট করে তারা একটা শ্যামবাজারগামী ট্রামে চেপে বসে। আমার স্ট্রিটের যেখানটায় সুব্রতর বাড়ি তার পেছনে একটা খালি মাঠ, তারই ওপাশে বহুদিনকার একটা 4তলা বাড়ি।
শোনা যায় এককালে নাকি বাড়িটা ছিল এক মস্ত ধনী ব্যবসায়ীর। ব্যবসায়ী মারা যাওয়ার পর তার ছেলে যখন সমস্ত অর্থের মালিক হয়ে বসল, তখন বিপুল অর্থ হাতে পেয়ে তার মনে হলো দুনিয়া তো তারই, এখনকার রাজাই তো সে। স্ফূর্তির স্রোতে গা ভাসিয়ে সে চোখ বুজে আকাশ কুসুম স্বপ্ন দেখতে শুরু করলে। আর হতভাগ্য পিতার বহু কষ্টার্জিত অর্থরাশি দুদিনের জন্য তাকে নিয়ে পুতুল খেলা খেললে। পরে তাকে হাত ধরে পথের ধুলায় বসিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। সুখের দিন একদিন যারা ছিল দিবারাত্রি পাশাপাশি বন্ধুর মতো, পরমাত্মীয়ের মতো, সর্বনাশের নেশায় একদিন যারা ছিল তার মুখোশ পড়া একনিষ্ঠ বন্ধু, তারাই আজ অচেনার ভান করে অলক্ষ্যে বিদায় নিয়ে গেল। কেউ বা যাবার বেলায় বলে দিয়ে গেল শুষ্ক সহানুভূতির সোনালি হাসি। যার মুখে একদিন সোনার বাটিতে জমাট বাঁধা দুধ উঠত, আজ তার মুখে ভাঙা কাঁসার বাটিতে জলটুকুও ওঠে না। সৌভাগ্যের শৈলশৃঙ্গ হতে সে দৌর্ভাগ্যের নরককুণ্ডে নেমে এলো। এতকাল সে শুধু হেসে গেয়েই এসেছে, আজ তার দু চোখে জল উঠল ছলছলিয়ে। তারপর অভাবের তাড়নায় অধীর হয়ে একদিন সে নিজের শয়নগৃহেরই কড়িকাঠের সঙ্গে পরনের কাপড় গলায় দিয়ে ফাঁস লাগিয়ে এই দুনিয়া থেকে চিরবিদায় নিল। অভিমানে না দুঃখে, কে জানে। এদিকে একজন ধনী মারোয়ারি লোকটার জীবিতকালেই বাড়িখানা ক্রয় করে নিয়েছিল দেনার দায়, কিন্তু ওই কেনা পর্যন্তই, কারণ বাড়িখানা সে কোনো কাজে লাগাতে পারলে না। সমস্ত রাত্রি ধরে নাকি বুভুক্ষিত অশরীরীর দল সারা বাড়িময় হাহাকার করে বেড়াতো। লোক এসে একদিনের বেশি দুদিন ও বাড়িতে টিকতে পারে না। সারা রাত্রি ধরে কারা নাকি সব কেঁদে কেঁদে ফেরে। অসহ্য তাদের সেই বুক ভাঙা বিলাপ। ক্রমে একদিন বাড়িটা জনহীন হয়ে ধীরে ধীরে শেষটায় পৌর বাড়ি বা ভূতের বাড়িতে পরিণত হলো। তারপর আজ প্রায় 10 বৎসর ধরে বাড়িটা পড়ে আছে। ভাড়াও কেউ নেয়নি, ক্রয় করতেও কেউ চায়নি। সুব্রত গভীর রাত্রে ঘরে শুয়ে শুনত রাতের বাতাসে নির্জন বাড়িটার খোলা আধভাঙা কপাটগুলো বারবার শব্দ করে আঁচড়ে আঁচড়ে পড়ছে। কখনো বা দেখত জ্যোৎস্না রাত্রে চাঁদের নির্মল আলো বাড়িটার সারা গায়ে ছড়িয়ে পড়েছে দুঃস্বপ্নের মতো করুণ বিষণ্ণে। সেদিন গভীর রাতে ঘুম ভাঙতেই সুব্রত চমকে উঠল। সেই মাঠের ওপারে পোড়োবাড়ির জানলার খোলা কপাটের ফাঁক দিয়ে যেন একটা আলোর শিখা দেখা যাচ্ছে। পোড়োবাড়িতে আলোর শিখা! আশ্চর্য কৌতূহলী চোখের পাতা দুটো রোগড়ে নিল। তারপর আপন মনে বলল, না, ও তো মাঝে মাঝে হাওয়া পেয়ে আলোর শিখাটা কেঁপে কেঁপে উঠছে। সুব্রত বিছানা থেকে উঠে খোলা জানলার কাছে এসে দাঁড়ায়। সহসা এমন নিশীথ রাত্রির জমাট স্তব্ধতা ভেদ করে জেগে উঠল একটা তীক্ষ্ণ বাঁশির আওয়াজ। তারপর আর একটা, আরও একটা, পরপর 3টে। আকাশে মেটে মেটে জ্যোৎস্না উঠেছে। স্বল্প আলো আঁধারিতে পুরো বাড়িটা যেন একটা মৃত্যু বিভীষিকা জাগিয়ে তুলেছে। চারিদিক নিস্তব্ধ, কোনো জনপ্রাণীর সারা শব্দ পর্যন্ত নেই। জীবজগৎ সুপ্তির কোলে বিশ্রাম সুখ লাভ করছে। দিবাভাগের জনকোলাহল মুখরিত জগৎ যেন এখানকার এই স্তব্ধ ঘুমন্ত পৃথিবী থেকে দূরে, অনেক দূরে। এমনি সময় হঠাৎ পোড়োবাড়ির দোতলা দক্ষিণ দিকের একটা ঘরের একটা জানলার কপাট খুলে গেল। সেই খোলা জানলার পথে একটা টর্চের সুতীব্র আলোর রশ্মি মাঠের ওপর এসে পড়ল। সুব্রত দু চোখের দৃষ্টি এবারে তীক্ষ্ণ হয়ে ওঠে। রহস্যঘন পোড়ো বাড়ির মধ্যে যেন হঠাৎ প্রাণ স্পন্দন। ইতিমধ্যে কখন এক সময় রাজু এসে ওর পাশেই দাঁড়িয়েছে, সুব্রত তার টেরও পায়নি। হঠাৎ কাঁধের ওপর মৃদু স্পর্শ পেয়ে সে চমকে ফিরে তাকালো। কে? ও রাজু। হ্যাঁ, কিন্তু অমন করে দেখছিলি বা কি বলতো? চেয়ে দেখ না মাঠের ওদিকের ওই ভাঙা বাড়িটা। আলোটা ততক্ষণে নিভে গেছে। নির্জন মাঠের মাঝে অস্পষ্ট চন্দ্রালোকে সহসা একটা বিভীষিকার আবছা ছায়া নেমে এসেছে। তাই তো, নির্জন পোড়ো বাড়িতে হঠাৎ কারা আবার এসে হাজির হলেন? এতক্ষণে বললে রাজু।
হ্যাঁ, তোমার কথাই বোধহয় ঠিক হয় রাজু। কি বলছিস? শিকারি বেড়াল। হ্যাঁ, তার গায়ের গন্ধ পেয়েছি। তারপর হঠাৎ চকিতে ঘুরে দাঁড়িয়ে সুব্রত বললে, চলো একবার ওদিকের পথটা ঘুরে আসা যাক। এই রাত্রে? ক্ষতি কি, চলো না। বেশ, চল। তাড়াতাড়ি গায়ে একটা শার্ট চাপিয়ে দেওয়াল আলমারি থেকে সিল্ক কর্ডের মাইক ও একটা টর্চ নিয়ে সুব্রত ও রাজু রাস্তায় নামলো। মাথার উপর রাত্রির কালো আকাশ তারায় ভরা। অস্তমিত চাঁদের আলো তখন আরও ম্লান হয়ে এসেছে। চারিদিকে থমথমে জমাট রাত্রি, যেন এক অতিকায় বাদুরের সুবিশাল ডানার মতো ছড়িয়ে রয়েছে। বড় রাস্তাটা অতিক্রম করে দুজনে এসে গলির মাথায় দাঁড়ালো। কিরিটি রায়কে মনে পড়ে? সুব্রত সহসা একসময় প্রশ্ন করে। কোন কিরিটি রায়? ওই যে আমাদের এখানে ফিরে আসার পর প্রীতিভোজের নিমন্ত্রণে যিনি এসেছিলেন, 6.5 ফুট লম্বা, গৌরবর্ণ, পাতলা চেহারা, মাথা ভর্তি কোঁকড়ানো চুল, চোখে পুরু লেন্সের কালো সেলুলয়েডের ফ্রেমের চশমা। ও হ্যাঁ, মনে পড়েছে। ওই যে শখের ডিটেকটিভ, গোয়েন্দাগিরি করেন। টালিগঞ্জে না কোথায় থাকেন, যিনি ড্রাগনটা তোর কাছ থেকে চেয়ে নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, নির্জলা শখেরই গোয়েন্দাগিরি। কাকার প্রকাণ্ড কেমিক্যাল লাইব্রেরি আছে, আর সে তার একমাত্র ভাইপো। ওর নামও তো খুব শুনি। আমাদের পাশের বাড়ির শান্তিবাবুর বিশেষ বন্ধু উনি। তিনি আমাদের কিরিটিবাবুর সঙ্গে পরিচয় করিয়ে দেন। আমরা শান্তিবাবুর সঙ্গে কিরিটিবাবুকে নিমন্ত্রণ করেছিলাম। মনে নেই কিরিটিবাবু আমাদের সব কাহিনী শুনে কি বলেছিলেন? আবার কোনো আপদ বিপদ ঘটলে তাকে যেন আগেই খবর দেওয়া হয়। ওর কথাটা আমার একেবারে মনে ছিল না। কাল সকালে উঠেই একবার তার ওখানে যেতে হবে, মনে করো। ইতিমধ্যে ওরা চলতে চলতে দুজনে গলিটার মাঝামাঝি এসে দাঁড়িয়েছে। আর অল্প একটু এগোলেই পোড়ো বাড়িটার পেছনের দরজার কাছে এসে পড়বে। এমন সময় ক্রিং ক্রিং করে সাইকেলের ঘণ্টি শোনা যায়। পরক্ষণেই দুজনের দৃষ্টি পড়ল আবছা আলো আঁধারে কে একজন তীব্র বেগে সাইকেল চালিয়ে গলির ভিতর দিয়ে এদিকেই এগিয়ে আসছে। সাইকেলের সামনের আলোটা টিম টিম করে জ্বলছে। রাজু ও সুব্রত সাবধান হয়ে সরে যাবার আগেই সাইকেল আরোহী হুড়মুড় করে এসে একেবারে অতর্কিতে রাজের গায়ের ওপর সাইকেল সমেত পড়ল। সরি, আপনার লেগে গেল নাকি? দুঃখিত। রাজুর পায়ে বেশ লেগেছিল। সে উষ্ণস্বরে বললে, ওই ভাঙা আলো লাগিয়ে বাইক চালান, চলুন আপনাকে হ্যান্ডওভার করে দেবো। আহা, আপনারা কোথাও লেগেছে নাকি? কিন্তু আপনিই বা এত রাত্রে এই চোরাগুলির মধ্যে হাওয়া খেতে বেরিয়েছেন কেন?